আজ আমাদের ভার্সিটিতে রিইউনিয়ন, অনেক বড় আয়োজন করা হবে। আমি সকাল থেকে নীল রঙের একটি শাড়ি পরে তৈরি হচ্ছিলাম। এত বড় অনুষ্ঠান বলে কথা, ভালো করে রেডি তো হতেই হবে। আমি আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে লাগলাম। তখন স্যার এসে আমার পিছনে আলমারির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে বলল, বাবা আজ তো দেখি ভালো সাজগুজু চলছে। আমি আয়নায় তাকিয়ে হাতে ছুরি পড়তে পড়তে মুখ ভেঁচকে বললাম, চলবেই তো, আজ কলেজে আমাদের সব সিনিয়ররা আসবে, কত বড় আয়োজন, সিনিয়রদের ঠিক মতো আপ্যায়ন করতে হবে না? স্যার চোখ বড় বড় করে বলল, তাই নাকি? তুমি আবার আপ্যায়ন করতে পারো? তা কে আপ্যায়ন করবে শুনি? আমি পিছনে ফিরে বললাম, সেটা আপনাকে বলতে হবে কেন? বলেই একটা ভাব নিয়ে সেখান থেকে চলে আসলাম। আজ স্যার আমাকে দিয়ে আসেনি, ড্রাইভারকে দিয়ে পাঠিয়েছে। ভার্সিটিতে গিয়ে আমি পুরো বিস্মিত হয়ে গেলাম। এ তো দেখি পুরো চেহারাই পাল্টে গেছে, এত ডেকোরেশন। আমার ক্লাসেরই একটা মেয়ে তিশা, ওর সাথে আমার খুব ভাব। একটু পর আমার কাছে এসে বলল, এত দেরি করেছিস কেন? শুনেছিস আমাদের সেকশনের মেয়েদের উপর পড়েছে সিনিয়রদের আপ্যায়নের ভার। মাহমুদ স্যার বলে গেছেন কোনো ত্রুটি যেন না হয়। বলতো এখন অনুষ্ঠান এনজয় না করে কি সিনিয়রদের পেছনে পেছনে ঘুরবো? ওর কথা শুনে আমারও চরম বিরক্ত লাগলো। শুভ্র স্যারকে বলা কথাটা যে এইভাবে সত্যি হয়ে যাবে কে জানতো। আমি তো এমনিই বলেছিলাম। হল রুমে গিয়ে দেখলাম শুধু আমি আর তিশা না, আমাদের ক্লাসে সব মেয়েরাই চরম বিরক্ত। এই এত সাজগোজ করে এসেছি সেলফি তুলবে, আবার কেউ কেউ বিএফ এর সাথে হাতে হাত রেখে ঘুরে বেড়াবে। তা না করে এখন সবাই মিলে হল রুমে সিনিয়রদের জন্য ফুল, মালা, ব্যাজ আরো কত কি রেডি করছে। এই দায়িত্ব তো অন্য ক্লাসের মেয়েদেরও দিতে পারতো। আবার শুনি বেস্ট সিনিয়র স্টুডেন্টদের নাকি ফুলের মালা দিয়ে বরণ করতে হবে গেট থেকে। উফ, রিইউনিয়নে এত কিছু হয় বলে তো জানতাম না। একটু পর আমাদের এক ব্যাচ সিনিয়র প্রফেসর মাহমুদ স্যার এসে বলতে লাগলো, এই তাড়াতাড়ি করো, আজকে আমাদের কত সোনার টুকরো ছাত্রছাত্রী আসবে, তাদের দ্বারা কোনো আপ্যায়ন ত্রুটি না হয়। সবাই তাদের সাথে ভালো ব্যবহার করবে, তারা যা চায় তাই দিবে। যদি শুনি কাউকে ঠিকমতো দেখাশোনা করা হয়নি, তাহলে তোমাদের সব কটার আমি পরে খবর নেব। তারপর বাছাই করতে লাগলো কে কে ফুলের মালা দিয়ে বেস্ট সিনিয়র স্টুডেন্টদের বরণ করবে। তারপর আমার হাতেও একটা ফুলের মালা তুলে দিয়ে স্যার চলে গেল। কখন থেকে গেটে দাঁড়িয়ে আছি হাতে ফুলের মালা নিয়ে। এক এক করে সিনিয়ররা ঢুকছে, আর মাহমুদ স্যারের বেস্ট স্টুডেন্টদের স্যার নিজের হাত ধরে ভিতরে ঢোকাচ্ছে। হঠাৎ আমার সামনে যে সিনিয়র ব্যাচ পরে দাঁড়ালো, তাকে দেখে তো আমি আকাশ থেকে পড়লাম। আমার মুখ হা হয়ে গেল। আমার সামনে একটি নীল রঙের পাঞ্জাবি পরে শুভ্র স্যার দাঁড়িয়ে আছে, চোখে সানগ্লাস, পাঞ্জাবির হাতা কুনুই পর্যন্ত ভাঁজ করে, হাতে কালো দামি ব্র্যান্ডেড ঘড়ি পরেছে। স্যার সানগ্লাস খুলে আমার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে, আর আমি মালা হাতে নিয়ে মুখ হা হয়ে দাঁড়িয়ে আছি। হঠাৎ মাহমুদ স্যার এসে শুভ্র স্যারকে জড়িয়ে ধরল। তারপর আবেগে আপ্লুত হয়ে বলল, শুভ্র, তুমি এসেছো? এই সবাই শোনো, কতদিন পর তোমাকে দেখলাম। আমাদের ভার্সিটির এই পর্যন্ত সব থেকে সেরা স্টুডেন্ট শুভ্র। ওর মতো ভদ্র আর মেধাবী ছাত্র আমি আজ পর্যন্ত দেখিনি। কি মেধা! এই ভার্সিটিতে 1 বছর পরে স্কলারশিপ পেয়ে লন্ডনে গিয়ে গ্রাজুয়েশন কমপ্লিট করেছে। তারপর আমাকে এক ধমক দিয়ে বলল, এমন হাঁ করে না থেকে মালাটা তাড়াতাড়ি পরাও। আর হ্যাঁ, সত্যি শুভ্র ঠিকমতো দেখাশোনা করবে, এই দায়িত্ব তোমার উপর রইল। আমি স্যারকে আস্তে আস্তে মালাটা পরিয়ে দিলাম। স্যার আমাকে একটি চোখ টিপ মারল, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলাম, পৃথিবীটা এত ছোট কেন? আমার স্যার বর, আবার সিনিয়র একজন। স্যার মালা পরে সামনে চলে যাচ্ছে, আর আমি সাইডে তাকিয়ে দেখলাম সব মেয়েদের মুখ হা হয়ে গেছে। এখন আর কারোর চোখে বিরক্ত নেই, সবার চোখে ইমপ্রেস ভাব। তিশা আমার কাছে এসে বলল, একটু আগে চোখের সামনে এটা কাকে দেখলাম? এমন সুন্দর সিনিয়রের আপ্যায়ন তো আমাদের সারা জীবন করতে দিলেও খুশি। সবার মুখেই এক কথা,
সবাই শুধু শুভ্র স্যারকে খুঁজছে। সত্যি নীল পাঞ্জাবিতে স্যারকে আজ দারুণ লাগছে, চোখ ফেরানো যাচ্ছে না। না, স্যারকে এতটা সুন্দর আজকে না লাগলেও হতো। এই পেটনিগুলো আবার আমার স্যারকে নজর না লাগিয়ে দেয়। আমি এক জায়গায় দাঁড়িয়ে পেপসির বোতলে চুমুক মাত্রই দিতে নিয়েছি, তখন স্যার এসে আমাকে বলল, যাও তোমার সিনিয়রের জন্য এক বোতল পেপসি নিয়ে আসো। আমি চুপচাপ নিয়ে এসে তার হাতে দিলাম। এখন আবার সে বলে, খুলে দাও। এবার আমি বিরক্ত হয়ে বললাম, কেন, আপনার হাতে কি মেহেন্দি লাগিয়েছেন? স্যার বলল, সিনিয়রের কথা শুনছো না, তার উপর আবার বেয়াদবি। বলবো মাহমুদ স্যারকে। আমি তার কথা শুনে ভুরু কুচকে মুখ খুলিয়ে তার বোতলটা নিয়ে মুখ খুলে দিলাম। তারপর তার হাতে দিয়ে আমার পেপসির বোতলে একটা চুমুক দিলাম। আর একটা চুমুক দিব তার আগেই স্যার তার হাতের বোতলটা আমাকে ধরিয়ে দিয়ে আমার বোতলটা নিয়ে একটা মুচকি হাসি দিয়ে চুমুক দিয়ে চলে গেল। আর আমি ভাবতে লাগলাম, সে আমার এটো করাটা কেন নিয়ে গেল? রিইউনিয়ন অনুষ্ঠানের প্রথমে ভার্সিটির প্রফেসররা একে একে লেকচার দিতে লাগলো। মাহমুদ স্যার তো শুভ্র স্যারের গুণগান গাইতে গাইতেই শেষ। আমরা সবাই চেয়ারে বসে আছি আর বোরিং বোরিং ভাষণ শুনছি। স্যার যেখানে বসেছে তার পিছনের সারিতেই আমি বসেছি। স্যারের একদম পিছনে বসেছে আমাদের ক্লাসে সব থেকে ঢঙ্গি মেয়ে রিয়া, আর ওর 3 সিট পাশেই আমি। রিয়া পিছন থেকেও হা করে স্যারের দিকে তাকিয়ে আছে, আর একটু পর পর এই সেই বাহানা নিয়ে হেসে হেসে কথা বলছে। আমার তো মনে হচ্ছে আমার পুরো শরীরে যেন কেউ মরিচের গুঁড়ো ছিটিয়ে যাচ্ছে। এত হাসাহাসির কি হয়েছে বুঝতে পারছি না। আর স্যারও দেখো কিভাবে দাঁত কেলাচ্ছে। হঠাৎ দেখলাম রিয়া ওর হাত স্যারের কাঁধে রাখলো। আমার পুরো শরীর জ্বলে গেল। আমি ফট করে উঠে গিয়ে রিয়ার মাথার চুলগুলো ঝাঁকাতে শুরু করলাম। তারপর ওর হাতে জুসের বোতল ওর মাথায় উপর করে দিয়ে ফেলে দিলাম। প্রফেসর তার ভাষণ থামিয়ে দিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে। চারপাশের সবাই দাঁড়িয়ে গেছে। শুভ্র স্যারও আমাকে থামানোর জন্য দাঁড়িয়ে আমার হাত ধরে সুপ্তি সুপ্তি বলে ডাকছে। আমি শুধু শুনছি সুপ্তি সুপ্তি সুপ্তি। হঠাৎ তিশার ধাক্কানোতে আমি ফিরে তাকালাম। ও আমাকে বলল, কি রে, এমন দাঁত কিরমির করে কি দেখছিস? কখন থেকে ডাকছি? তার মানে এতক্ষণ ধরে আমি কল্পনা দেখছিলাম। তাদের দিকে তাকিয়ে দেখলাম এখনো তাদের হাসাহাসি চলছে। আমি রাগে সেখান থেকে উঠে বাইরে চলে আসলাম। মাঠে এক কোণায় দাঁড়িয়ে রয়েছি। হঠাৎ চোখে সানগ্লাস পরা একটা ছেলে এসে আমার দিকে হাত বাড়িয়ে বলল, হে প্রেটি গার্ল, তোমার নাম কি? দেখেই বোঝা যাচ্ছে সিনিয়র। আমি বুঝতে পারছি না কি করব। এইভাবে কোনো ছেলের হাত ধরতে ভালো লাগছে না, কিন্তু সিনিয়র হ্যান্ডশেক করার জন্য হাত বাড়িয়েছে। না করলে অভদ্রতামি দেখায়। আমি অতি সংকোচে হাতটা একটু একটু করে বাড়াচ্ছিলাম। তখনই শুভ্র স্যার এসে সেই ছেলের বাড়িয়ে দেওয়া হাতে হ্যান্ডশেক করে বলল, কিরে রিফাত, কি খবর? দোষ, কতদিন পরে দেখা। স্যারের পাশে আরেকটি ছেলে দাঁড়িয়ে ছিল। তাকে আমি চিনি, নাহিদ ভাইয়া, স্যারের বন্ধু। বিয়েতে দেখা হয়েছিল। নাহিদ ভাইয়া আমার দিকে তাকিয়ে বলে উঠল, ভাবি, ও এই ভার্সিটিতেই পড়ে? হো, তার মানে আমাদের জুনিয়র ভাবি। ভাগ্যিস আগে বললি না, আর একটু হলেই তো আমি প্রপোজ করে বসছিলাম। বলেই সে হাসতে লাগলো। শুভ্র স্যারের সম্ভবত কথাটি ভালো লাগলো না। তাদের দুজনকে বলল, ওই তোদের ওখানে কি মনে হয় ডাকছে? তারা দুজন চলে গেল। আমি ঠিক বুঝতে পেরেছি যে স্যার মিথ্যে বলেছে। তারপর আমাকে বলল, একটু পর পর কোথায় চলে যাও, খুঁজে পাই না। কেন, হাসাহাসি শেষ হয়ে গেছে বলেই চলে যেতে নিচ্ছিলাম। আর তারপরই শাড়ির সাথে পা লেগে হোঁচট খেয়ে পড়ে যেতে নিলাম। স্যার এসে আমার কোমরে হাত দিয়ে ধরে ফেললো। না হলে এক্ষুনি মুখ থুবড়ে মাটিতে পড়তাম। কোনো মতে ঠিক হয়ে দাঁড়ালাম, কিন্তু সমস্যা একটা বেঁধেই গেল। আমার শাড়ির কুচি খুলে গেছে। এখন কি করি? মুখটা কাদো কাদো করে কোনো মতে হাত দিয়ে শাড়ির সামনে রাখলাম। স্যার আমার অবস্থা দেখে বলল, কি যে করো না। তারপর আমাকে ধরে একটি কাচের করিডোরের চিপায় নিয়ে গেল। সব ক্লাস বন্ধ, তাই এখানেই দাঁড়াতে হলো। এখানে মানুষের ভালোই আনাগোনা।
অন্য কোথাও যে যাব এই অবস্থায় তা সম্ভব না। আমি চিপায় দাঁড়িয়ে কুচি ঠিক করতে লাগলাম। স্যার পিছনে মুখ করে আমায় আড়াল করে দাঁড়িয়ে আছে, যাতে কেউ না দেখতে পারে। এমন পরিস্থিতিতে কখনো পড়িনি। কেমন যেন লাগছে, তাড়াহুড়ো কিছু ঠিক করতেই পারছি না। তারপর জামদানির শাড়ির বিধায় এক এক কুচি ধরতেও পারছি না। সকালেও স্বামীয়া ঠিক করে দিয়েছে। স্যার একটু পর বলল, কি হলো, তাড়াতাড়ি কর। আমি কাঁদো কাঁদো করে বললাম, পারছি না। স্যার এবার ফিরে আমার দিকে মুখ করে দাঁড়ালো। তারপর আমার সামনে হাঁটু গেড়ে বসে নিচু হয়ে শাড়ির কুচি ঠিক করে দিতে লাগলো, আর আমি তার দিকে তাকিয়ে রইলাম। স্যার কুচিগুলো সব ভাঁজ করে আমার হাতে দিল। আমি তারপর আমার কোমরে তা গুজে নিলাম। কুচি কোমরে গোজার সময় শাড়ি ফাঁক হয়ে কোমরের খানিক অংশ বের হয়ে গেল। স্যার তা দেখে লজ্জা পেয়ে চোখ সরিয়ে নিল, আর আমি তো লজ্জায় খুনি হয়ে গেলাম। তাড়াতাড়ি আঁচল ঠিক করব, তখনই কিছু ছেলে এখানে আসছিল বলে স্যার আমাকে আড়াল করার জন্য একদম আমার কাছে এসে পড়ল। যখন হঠাৎ দুজনেই বুঝতে পারলাম আমরা এত কাছে, তখন একে অপরের মুখে চোখ পড়তেই আমার যেন কোথাও আটকে গেলাম। স্যার আমার চোখের দিকে তাকিয়ে রইল, আর আমি স্যারের চোখে। দুজন যেন চোখের গভীরতায় হারিয়ে যাচ্ছি। পাশ থেকে হালকা হালকা বাতাস আসছে, যার ফলে স্যারের সামনের চুলগুলো বারবার কপালে এসে পড়ছে, আর আমার সামনের চুলগুলো পিছনের দিকে উড়ছে। মনে হচ্ছে কেউ মনের ভিতর সুর বাজিয়ে দিচ্ছে। আমাদের দুইজনকে কেউ যেন স্ট্যাচু করে দিয়ে চলে গেছে। আচ্ছা, একেই কি বলে চোখে চোখে কথা বলা? বিকালে শুভ্র স্যার আর তাদের গ্রুপের আরো বেশ কিছু ছেলে গোল হয়ে বসে আড্ডা দিচ্ছে। আমি দূর থেকে দেখছি স্যারের কাঁধে একটি গিটার। সবাই স্যারকে গান গাইতে বলছে। স্যার আমার দিকে এক পলক তাকিয়ে মুচকি হেসে গিটারের সুর তোলা শুরু করলো। তারপর আস্তে আস্তে মুখ দিয়ে সুর তুলে গাওয়া শুরু করলো। বল খুঁজি তোকে আর কিসে, তুই জলে বাতাসে মিশে, জানে মন তুই জীবন, জানে মন তুই জীবন। ফিরে নিয়ে আয় দেখা দে, সামনে এসে তুই দেখা দে, তুই বিনে আরে মন পারে না। দিন রাত তাই বুনেছি আশা, দে সরিয়ে সব কুয়াশা, মন জমিনে প্রেম সামিয়ানা, জানে মন তুমি জীবন। আমি ধীরে ধীরে স্যারের দিকে আগাতে লাগলাম। মনে হচ্ছে যেন সবকিছু থেমে স্লো মোশনে চলছে। আমি আর স্যার ছাড়া যেন এখানে আর কেউ নেই। বাতাসেও যেন সুর বইছে। সবাই স্যারের কাছে গিয়ে জড়ো হয়েছে, আর স্যার চোখ বন্ধ করে গিটারে সুর তুলে যাচ্ছে। তার মুখে এক লাজুক হাসি। হঠাৎ আস্তে করে চোখ খুলে আনমনে তাকিয়ে গেয়ে উঠল, কত কি বলতে বাকি, কতটা চলতে বাকি, তোর চোখের ছাউনি দেব, কতটা গলতে বাকি, কত কি বলতে বাকি, কতটা চলতে বাকি, তোর চোখের ছাউনি দেব, কতটা গলতে বাকি। তোকে পেতে সব হারাতে যাব নীলচে নির্বাসন, তোকে পেতে সব হারাতে যাব নীলচে নির্বাসন, জানে মন তুমি জীবন। আমাকে হারিয়ে যাওয়া থেকে ফিরিয়ে আনলো সকলের হাততালি। সবাই হাততালি দিয়ে শুভ্র শুভ্র করে চেঁচাচ্ছে। সবাই এক জায়গায় জড়ো হয়ে গেছে। সত্যি স্যার এত সুন্দর গানটা গাইলো কি করে? অসাধারণের থেকেও বেশি। সন্ধ্যার পরে কনসার্ট শুরু হলো। সিঙ্গার আনানো হয়েছে বড় বড়। তারা ব্যান্ড বাজিয়ে গান গেয়ে যাচ্ছে। তারা সবাই লাফালাফি করছে। আমার হঠাৎ ওয়াশরুম যাবার প্রয়োজন পড়লো। কিশাকে যে নেব, ও নেচে যাচ্ছে, কথা শুনছে না। এত জোরে জোরে গান হচ্ছে যে কানের কাছে কিছুই শোনা যাচ্ছে না। তাই আমি একাই ওয়াশরুমে গেলাম। ওয়াশরুম থেকে বের হতেই আমার পথ আগলে দাঁড়ালো আশিফ, আমার এক ব্যাচ সিনিয়র। ভার্সিটিতে আসার প্রথম দিন থেকে আমার পিছনে পড়ে আছে। আমি কখনো পাত্তাও দিইনি ওকে। এখানে এইভাবে দেখে আমি তাড়াতাড়ি অন্য পাশ দিয়ে চলে যাচ্ছিলাম, কিন্তু সেখানেও সে আমার পথ আগলে দাঁড়িয়ে
একটা শয়তানি হাসি দিয়ে বলল, কি হলো সুপ্তি, আজকে আমার থেকে কিভাবে পালাবে? এই নিরিবিলিতে আমাদের ডিস্টার্ব করতে কেউ আসবে না। আজকে তোমাকে যা লাগছে না। ওর কথা শুনে আমার গায়ে কাঁটা দিয়ে উঠলো। ভীষণ ভয় লাগছে। আমি আবারও চলে যেতে নিলে ও আমার হাত খপ করে ধরলো। আমি হাত ছোটানোর আপ্রাণ চেষ্টা করছি, কিন্তু পারছি না। খুব শক্ত করে ধরেছে। আমার হাতে কাচের চুড়িগুলো ভেঙে হাতের ভিতরে ঢুকে যাচ্ছে। খুব ব্যথাও লাগছে। আমার চোখ দিয়ে অনর্গল পানি পড়ে যাচ্ছে। এই শব্দের ভিতরে কেউ আমার চিৎকারও শুনছে না। ও আমার হাত ধরে কোথাও নিয়ে যাওয়ার জন্য টান দিতেই আমার সামনে কেউ এসে দাঁড়ালো। আমি তাকিয়ে দেখলাম শুভ্র স্যার। শুভ্র স্যারকে দেখে আসিফের হাত কিছুটা আলগা হতেই আমি জোরে হাত ছুটতে গিয়ে স্যারকে শক্ত করে তার পিছনের পাঞ্জাবি খামচে ধরে জড়িয়ে ধরলাম। আমি প্রচন্ড ভয় পেয়েছিলাম। কিছুক্ষণ পর স্যার আমাকে তার থেকে ছাড়িয়ে আসিফকে ধরে বেধম মারতে লাগলো। স্যার প্রচন্ড রেগে আসিফকে পাগলের মতো ঘুষি দিচ্ছে। মাঝে মাঝে হুঙ্কার দিয়ে উঠছে আর বলছে, ওর হাত ধরেছিস, তোর এত সাহস? আরো যেন কিছু বলছে, কিন্তু আমি বুঝতে পারছি না। আমি স্যারের এই রূপ কখনো দেখিনি। আসিফ একবার কোনো মতে ছুটে দৌড়াতে চাইলো, কিন্তু তার আগে স্যার ওকে ধরে আবার মারতে লাগলো। আসিফের অবস্থা প্রচন্ড খারাপ। আর কিছুক্ষণ মারলে বোধহয় ও মরেই যাবে। আমি এবার স্যারকে আটকিয়ে বললাম, স্যার ছেড়ে দিন, এবার ও মরে যাবে। বাধা পেয়ে স্যার একটু থেমে যাওয়ার সুযোগেই আসিফ পালিয়ে গেছে। স্যার এবার আমার দিকে তাকিয়ে সেই অগ্নি চোখেই চেঁচিয়ে বলতে লাগলো, কমন সেন্স নেই? একা একা এখানে চলে এসেছো, বেশি সাহস দেখাও। এমনিতেই আমি ভয়ে কাঁপছিলাম, তার উপর স্যারের বকা শুনে আমি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলাম। স্যার আমার কান্না দেখে নরম হয়ে আমার মাথা তার বুকে ঠেনে নিল। আমি এবার স্যারের বুকে গিয়ে ডুকরে জোরে কেঁদে উঠলাম। তারপর স্যার আমাকে বাসায় নিয়ে আসলো। সারা রাস্তা আমি কান্না করেছি। বাসায় এসে স্যার আমার হাত থেকে ভাঙা কাচের চুরির টুকরোগুলো বের করে ওষুধ লাগিয়ে দিতে লাগলো। আমি ব্যথায় করতে লাগলাম। সামনে তাকিয়ে দেখলাম স্যারের চোখে কেমন যেন ছলছল করছে। আমার আঘাতে যেন সেই ব্যথা পাচ্ছে। এরপর স্যার আমাকে ঘুমের ঔষধ খাইয়ে দিল। তারপর লাইট অফ করে বিছানায় নিয়ে আমাকে তার বুকে টেনে নিয়ে আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। লাইট অফ থাকার পরেও রুমে হালকা আলোকিত হয়ে রয়েছে। আজ মনে হয় ভরা পূর্ণিমা। চাঁদের আলো উপচে পড়ে রুমে ঢুকছে চারিদিকে। জ্যোৎস্নার ন্যায় আলোকিত করে রেখেছে। কেমন যেন মায়াবী মায়াবী লাগছে রুমটা। ভয় আমার এখনো কাটেনি। স্যার আমার মাথায় হালকা ঝাঁকিয়ে নরম গলায় বলল, এই সত্যি এত ভয় পেয়ে রয়েছে কেন? আমি থাকতে তোমার কেউ কিছু করতে পারবে না। জানো, প্রথম যখন কলেজের ক্লাস নিতে গিয়েছিলাম, ক্লাসে ঢুকেই দেখলাম তোমাকে। দেখলাম একটি মিষ্টি মেয়ে ঘুমিয়ে ঢুলু ঢুলু অবাক চোখে তাকিয়ে আছে। চুলগুলো হালকা এলোমেলো হয়ে খোলা ছিল তোমার। একটি বাচ্চা যখন হঠাৎ ঘুম থেকে উঠে কিছু বুঝতে না পেরে চোখ বড় বড় করে তাকিয়ে থাকে, তুমি ঠিক সেইভাবেই তাকিয়েছিলে। একটি নিষ্পাপ বাচ্চার মতো লাগছিল তোমাকে। তোমাকে দেখে আমি সেদিন অভিভূত হয়ে গিয়েছিলাম। তারপর প্রতিদিনই দেখতাম তুমি এক নজরে বইয়ের দিকে তাকিয়ে থাকতে, একবার আমার দিকে তাকাতে না। আর আমার চোখ বারবার কৌতূহলী হয়ে তোমার দিকে চলে যেত। তোমার সেই চাহনি ঘুরে ফিরে আমার মাথায় চলে আসতো। জানো, যেদিন তুমি আমাকে প্রথম হড়বড় করে তোমার পছন্দের কথা বললে, সেদিন আমি চরম বিস্মিত হয়েছিলাম। তারপর যখন এক দৌড়ে আমার সামনে থেকে চলে গেলে, এক অপূর্ব অনুভূতিতে আমার মন ছেয়ে গেল। এত সুন্দর অনুভূতি আমার কখনো হয়নি। রাত দিন আমি যেন কোথাও হারিয়ে গেলাম। হওয়ার কারণে হাসতে লাগলাম। সব কিছুই খুব সুন্দর লাগতে শুরু করলো। 4 দিন তুমি কলেজে আসলে না। তোমাকে দেখার জন্য আমি অস্থির হয়ে উঠলাম। তারপর ক্লাস টেস্টের বাহানায় তোমাকে কলেজে আনলাম। প্রতিদিন তোমাকে নতুন করে ভালো লাগা শুরু হলো। কলেজের বিদায় অনুষ্ঠানে যেখানে সব মেয়েরা গাদা গাদা মেকআপ করে এসেছিল, সেখানে সবার মাঝে তুমি কতটা সিম্পল সাজে এসেছিলে। যেদিন প্রথম তোমাকে শাড়ি পরা দেখেছিলাম, সাধারণের ভেতর অসাধারণ লাগছিল তোমাকে। সেদিন তোমাকে দেখে মন থেকে একটা গানই বেরিয়েছিল, ভালোবাসি। স্যার খুব আবেগ নিয়ে কথাগুলো বলছিল। আমি তার বুকে মাথা রেখে চুপচাপ শুনছিলাম। স্যারের হৃদস্পন্দন খুব দ্রুত শোনা যাচ্ছে। সত্যি তোমার মনে আছে
আমি একবার তোমাকে রেস্টুরেন্টে নিয়ে যেতে চাইলাম, কিন্তু তুমি সেখানে না গিয়ে আমাকে একটা নর্মাল স্ট্রিট ফুডের শপে নিয়ে গেলে। তুমি যে কেন রেস্টুরেন্টে যেতে চাওনি তা আমি খুব ভালোভাবে বুঝিয়েছিলাম। তোমাকে দেখে সেদিন আমি শুধুই মুগ্ধ হচ্ছিলাম। যেখানে মেয়েরা তাদের পছন্দের মানুষকে নিয়ে দামি দামি রেস্টুরেন্টে যেতে চায়, খরচের ওপর খরচ করতে থাকে, সেখানে তুমি আমাকে টেনে নিয়ে খরচ করতে দিতে না। কতটা সিম্পল তোমার মন, কত অল্পতেই খুশি হয়ে যাও। আমি এবার মুখ ফুলিয়ে বললাম, আচ্ছা, বিয়ের প্রথম রাতেই যে আপনি আমাকে বললেন আমি আপনাকে বড়লোক দেখে বিয়ে করেছি। স্যার মৃদু হেসে বলল, সেটা তো আমি তোমাকে রাগ করে হার্ট করার জন্য বলেছিলাম। আমি খুব ভালো করে জানি আমার শক্তি এমন না। তাই তো যখন তুমি এটা শুনে হয়তো চোখে আমার দিকে তাকালে, আমি তোমার চোখে চোখ রাখতে পারলাম না। মাঠের কোণে গাছের গুঁড়িতে যখন আমরা পা ঝুলিয়ে বসে থাকতাম, তখন হালকা রোদের কারণে তুমি হালকা চোখে কুচকে মুখে মিষ্টি হাসি নিয়ে সামনে তাকিয়ে হড়বড় করে কথা বলতে থাকতে। মাঠের খোলা বাতাসে তোমার সামনের চুল উঠতে থাকতো, তোমার ওড়না কোনা বারবার উড়ে আমার মুখে এসে পড়তো। তখন তোমাকে যে কি সুন্দর লাগতো। আমি মুগ্ধ চোখে অপলকভাবে তোমার দিকে তাকিয়ে থাকতাম। তোমার আমার জন্য প্রতিদিন যত্ন নেয়া, কিছু না পেয়ে আমার জন্য প্রতিদিনই লুডুস রান্না করে নিয়ে আসা, আমার দিকে মায়া চোখে তাকিয়ে থাকা, তোমার দুষ্টুমিগুলো সব কিছু আমাকে তোমার প্রতি কতটা যে দুর্বল বানিয়ে দিল তা আমি নিজেও বোঝাতে পারবো না। তোমাকে ছাড়া নিজেকে শূন্য লাগতে লাগলো। আমি তোমাকে ভালোবাসি শক্তি, অনেক 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 ভালোবাসি। স্যারের কথাগুলো আমি আবছা শুনতে লাগলাম। মনে হচ্ছে অনেক দূর থেকে কেউ বলছে, আমি তোমাকে ভালোবাসি। আমার চোখ বন্ধ হয়ে আসছে, কেমন যেন সবকিছু আচ্ছন্ন লাগছে। আমি আপ্রাণ চেষ্টা করছি চোখ দুটো খুলে রাখার, স্যারের কথা সম্পূর্ণটা শোনার, কিন্তু না, আমি পারলাম না। পরাজিত হয়ে গভীর ঘুমে তলিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে দেখলাম স্যার রুমে নেই। আমি তাড়াতাড়ি নামাজ পড়ে নিলাম। মাথাটা হালকা ভার ভার লাগছে, হয়তো ঘুমের ওষুধটা হাই ডোজের ছিল। তাই ব্যালকনিতে গিয়ে চেয়ারে বসলাম। ব্যালকনির রেলিং এর উপর হাত রেখে তার উপর মাথা দিয়ে আনমনে তাকিয়ে রইলাম। সকালের শীতল হাওয়া আমাকে আলতো করে ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে। হঠাৎ রাতের বেলা স্যারের কথাগুলো ভাষা ভাষা মনে আসতে লাগলো। স্যার আমাকে খুব আবেগ দিয়ে কিছু কথা হয়তো বলছিল। কিছু কিছু কথা স্পষ্ট মনে আছে, কিন্তু কিছু কথা কেমন যেন মনে হচ্ছে স্যার কি বলেছিল নাকি স্বপ্ন দেখছিলাম। হয়তো ঘুমের ওষুধের কারণে আমার এমন লাগছে যে স্যার সত্যি বলেছে, আসলে বলেনি, আমি কল্পনা করেছি। না হলে শুধু শুধু স্যার আমাকে এত ইমোশনাল কথা কেন বলবে? না, আমি বোধহয় স্বপ্নই দেখছি। এখন স্বপ্ন, এমন স্বপ্ন তো আমি আগেও কত দেখতাম। প্রথমে এই কথাগুলো মনে পড়ে যে ভালো লাগা শুরু হয়েছিল, এই বিভ্রান্তে জড়িয়ে সেই মনটা আবার খারাপ হয়ে গেল। এর 2 দিন পর আমি ভার্সিটিতে গেলাম। ভার্সিটির গেটে পা রাখার সাথে সাথে কোথা থেকে আসি বেশে আমার পায়ে পড়ে মাপ চাইতে লাগলো, তাও আবার সবার সামনে। আপু আপু করে প্রচুর মাপ চাইছে সবার সামনে। আমার বিব্রত বোধ হতে লাগলো, তাই আমি ওকে ঠিক আছে বলে চলে আসলাম। বুঝতে পারলাম শুভ্র স্যার শুধু ওকে মেরেই ক্ষান্ত হয়নি, আরো অনেক কিছু করেছে। ক্লাস শেষে আজ তাড়াতাড়ি বাড়ি ফিরছিলাম রিক্সা করে। পথে সামিয়ার সাথে দেখা। সামিয়াও ওর ভার্সিটি থেকেই ফিরছিল। তারপর দুজনে মিলে রাস্তার ওপারে গিয়ে জমিয়া ফুচকা খেতে লাগলাম। উফ, যা ভালো লাগছে না, কতদিন পর খাচ্ছি। আমি অলরেডি 1.5 প্লেট খেয়ে আর 1 প্লেট ফুচকা মুখে তুলতে নিয়েছি, তার আগে সামিয়া হাত দিয়ে পিছনে ইশারা করলো। আমি ফুচকা মুখের সামনে রেখেই পিছনে ঘুরতে দেখলাম স্যার 2 হাত বুকের ভিতর গুজে গাড়ির সাথে হেলান দিয়ে সানগ্লাস চোখে আমার দিকে তাকিয়ে আছে। সামনের চুলগুলো হালকা হালকা বাতাসে উঠছে। একটি অ্যাশ কালারের শার্ট গায়ে, সাথে ব্ল্যাক কালারের ডোরা কাটা টাইটা একটু ঢিলা করে রাখছে। ব্লেজারটা বোধহয় খুলে রেখেছে। শার্টের হাতা ফোল্ড করে রেখেছে কুনোই পর্যন্ত। স্যারকে দেখতে খুবই সুন্দর লাগছে। স্যার এবার ধীরে ধীরে আগাতে লাগলো আমাদের দিকে। আমাদের সামনে দাঁড়িয়ে মাত্র কিছু বলার জন্য মুখ খুলতেই আমি আমার হাতের ফুচকাটা স্যারের মুখে ঢুকিয়ে দিলাম। স্যার মুখে ফুচকা নিয়ে কিছু বলতে পারছে না। আমি জোরে জোরে হাসতে লাগলাম খুব।
স্বামীও হাসছে আর স্যার তাড়াতাড়ি ফুচকা কেনার চেষ্টা করছে কিন্তু পারছে না। ফুচকা খাওয়া শেষ হলে আমরা তিনজন তারপর বাসায় চলে আসলাম। দুপুরে খাওয়া দাওয়ার পর শুভ্র স্যার সোফায় বসে ল্যাপটপে কাজ করছে। বাহিরে বৃষ্টি হচ্ছে আর আমি জানালার পাশে বসে জানালার বাহিরে হাত বাড়িয়ে নেড়ে নেড়ে বৃষ্টির পানি ছুটছি। একটু পর স্যার আমার হাত টেনে বলল, কি করছো? ভিজে যাচ্ছ তো। আমি তার কথার তোয়াক্কা না করে আবার হাত বাড়িয়ে দিলাম। স্যার আবার হাত টেনে বলল, কতক্ষণ ধরে ভিজেছো? ঠান্ডা লাগলে কি করবে? কথা বললে কথা শুনো না। তার কথা শুনে আমি ভুরু কুঁচকে মুখ ফুলিয়ে অন্যদিকে তাকিয়ে রইলাম। হঠাৎ স্যার আমার গালে একটা কিস করে বসলো। আমি তো হতবাক হয়ে গেলাম, মুখ হাঁ হয়ে গেল। চোখ বড় বড় করে গালে হাত দিয়ে ধীরে ধীরে স্যারের দিকে তাকালাম। স্যার মাথা চুলকাতে চুলকাতে অন্যদিকে তাকিয়ে লাজুক হাসি দিয়ে বলছে, এতে আমার কোনো হাত নেই, তুমি বারবার মুখ খুলে এত কিউট দেখাও কেন? বলে লাজুক হাসি দিতে দিতেই ল্যাপটপটা হাতে নিয়ে বাহিরে চলে গেল। আর আমি এখনো গালে হাত দিয়ে মুখ হাঁ করে ভাবছি, এটা কি হলো? রাতে শুভ স্যার আমাকে পড়াতে বসেছে। স্যার মুখের সামনে একটি মোটা বই তুলে পড়ে পড়ে আমাকে শোনাচ্ছে, কিন্তু আমার এত ঘুম পাচ্ছে কিছুতেই চোখ খুলে রাখতে পারছি না। এক সময় ঘুমে ঢুলতে ঢুলতে আমি কখন যে স্যারের কোলেই মাথা পেতে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি আমি এখনো স্যারের কোলেই আছি, আর স্যার সেভাবেই বসা অবস্থায় খাটের সাথে হেলান দিয়ে ঘুমিয়ে রয়েছে। তার মানে আমি সারা রাত এইভাবেই ছিলাম। কিন্তু স্যার আমাকে ডাকলো না কেন? আমি তাড়াতাড়ি উঠে বসলাম। আমার উঠে বসায় স্যার টের পেয়ে আস্তে আস্তে চোখ খুলে একটি মিষ্টি হাসি দিয়ে বলল, গুড মর্নিং। আপনি আমাকে ডাকলেন না কেন? আপনার এইভাবে ঘুমাতে সমস্যা হচ্ছে না? তুমি এত সুন্দর করে ঘুমিয়েছিলে, ডাকতে ইচ্ছে করছিল না, তাই তো আমি সারা রাত তাকিয়ে। কথাটা সম্পূর্ণ না করেই সে উঠে বাথরুমে চলে গেল। আর আমার মনে একটি ভালো লাগাও তৈরি করে গেল। একদিন বিকালবেলা আমার বড় আপু আর ভাবি আসলো আমাকে নিতে। আমি তো সেই খুশি। সেইবার স্যার আমাকে যেতে দেয়নি, এবার গিয়ে তাকে জব্দ করতে পারবো ভেবেই আনন্দ হচ্ছে। আমি তাড়াতাড়ি ব্যাগপত্র গুছিয়ে বের হলাম। সামিয়া বলল, ভাবি, ভাইয়াকে বলেছো? আসলে স্যারকে আমি এখনো বলিনি, বললে তো আর আমাকে যেতে দেবে না। আমি মাকে মিথ্যে করে বললাম, মা আমার ফোনে চার্জ নেই, অফ হয়ে গেছে, আমি যাওয়ার পর আপনি একটু জানিয়ে দেবেন। মা বলল বলে দেবে। আমিও খুশি হয়ে চলে আসলাম। বাসায় গিয়ে পৌঁছাতেই বিছানায় ঝাঁপ দিয়ে পড়ে একটা লম্বা ঘুম দিলাম। রাতে আর খেতে উঠলাম না, বিছানা ছাড়লাম একেবারে সকালে। ফোন হাতে নিয়ে দেখি 73টা মিসড কল, সব শুভ্র স্যার দিয়েছে। আমি ভয়ে আর কল ব্যাক করলাম না। ফোন দিলেই না আবার বলে চলে আসতে। আজ 3 দিন হয়ে গেছে, স্যার আর একবারও ফোন করেনি, তাই একটু মন খারাপ লাগছে। আমার ফোন দেওয়ার ইচ্ছে করলেও কেমন যেন আর দেওয়া হলো না। তবে এখানে স্যারের করা রুটিনগুলো ইচ্ছে মতো ভাঙছি, বেশ লাগছে। ভাবছি 1 মাসের আগে আর যাব না, কিন্তু স্যারকে দেখতেও ইচ্ছে করছে। এইসব ভাবতে ভাবতে হঠাৎ ফোনে একটি মেসেজ আসলো সানিয়ার নাম্বার থেকে। ওপেন করে দেখি লেখা, আজ বিকেলে এসে পুরো বড় ফুপু আসবে সন্ধ্যায়। সেই করা ফুপু আসবে, তার মানে তো যেতেই হবে। কি করার, ব্যাগপত্র গুছিয়ে চলে আসলাম বিকালে। ওই বাড়ি থেকে গাড়ি পাঠিয়ে দিয়েছিল। বাসার ভিতরে গিয়ে দেখি বাড়ি পুরো খালি। স্বামীর নাম ধরে ডাকলাম কিন্তু সাড়া পেলাম না। রুমে গিয়ে দেখি স্যার সোফায় বসে ল্যাপটপ টিপছে। আমার সাড়া পেয়ে একবার চোখ তুলে তাকিয়ে আবার ল্যাপটপে মনোযোগ দিল। তাকে দেখে আমি থমকে গেলাম। উস্কো খুস্কো চুল, মুখ থেকে মনে হচ্ছে 3 দিন ধরে সেভ করেনি। চোখ লাল হয়ে রয়েছে, মনে হচ্ছে কতদিন ধরে ঘুমায় না। আমি তাকে জিজ্ঞাসা করলাম, বাসার সবাই কোথায়? আজ নাকি ফুপু আসবে। স্যার না তাকিয়ে থমথমে করে জবাব দিল, সবাই নানু বাড়ি গেছে একটু আগেই। আমি কৌতূহলী চোখে বললাম, তাহলে স্বামী যে আমাকে মেসেজ দিল আসার জন্য, ফুপু আসবে? স্যার ল্যাপটপ টিপতে টিপতে বলল, সেটা আমি দিয়েছি,
ফুপু আসবে না? কিন্তু কেন? এবার স্যার ল্যাপটপ নামিয়ে উঠে এসে খপ করে আমার হাত শক্ত করে চেপে ধরে বলল, কেন? থাকে কি শুধু তুমি দিতে পারো? এই বলে সে আমাকে ছেড়ে সেখান থেকে চলে গেল। আর আমি হতবম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম। রাতে আমি খাওয়া দাওয়া করে শুয়েছিলাম। হঠাৎ শুভ্র স্যার রুমে এসে আমাকে ঝট করে উঠিয়ে বসিয়ে দিয়ে বলল, এই কয়দিন আমার ঘুম কেড়ে নিয়ে শান্তি মতো ঘুমিয়েছো না? আজ আমি ঘুমাবো। বলেই আমার কোলে মাথা পেতে শুয়ে পড়ল। তারপর বলল, আমার মাথায় একটু হাত বুলে দাও তো। আমি তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, কিন্তু হতবম্ব ভাবটা এখনো কাটেনি। স্যার এতদিন ঘুমায়নি কেন? আর আমি স্যারের ঘুম কেড়ে নিয়েছি মানে? ভাবতে ভাবতে আমি সেভাবেই ঘুমিয়ে পড়লাম। সকালের আলোয় আমার ঘুম ভেঙে গেল। স্যারের দিকে তাকিয়ে দেখি স্যার এখনো ঘুমাচ্ছে। আমি স্যারকে সরাতে গেলে স্যার ঘুমের চোখেই হাত দিয়ে আমার কোমর জড়িয়ে ধরল। আমি যতই ছাড়তে চাইছি ততই সে আরো শক্ত করে ধরে তার মুখ আমার পেটে ঘষতে লাগলো। আমার খুব সুড়সুড়ি লাগছে, সাথে লজ্জাও। অনেক কষ্ট করে নিজেকে স্যারের কাছ থেকে ছাড়িয়ে বাথরুমে চলে আসলাম। অনেকক্ষণ পর বের হয়ে দেখি স্যার উঠে পড়েছে, বসে বসে চোখ কচলাচ্ছে। বিকালে আমি আর সামিয়া হলে বসে ক্রাম খেলছিলাম। হঠাৎ স্যার এসে বলল সেও খেলবে। তিনজনই জমিয়ে খেলছি, কিন্তু স্যারের জন্য আমি আর সামিয়া কেউই বেশি গুটি নিতে পারছি না। আর ওদিকে স্যার তার সাইডে গুটির পাহাড় জমিয়ে রেখেছে। অবশেষে স্যার ফার্স্ট হয়েছে, আমি সেকেন্ড আর সামিয়া লাড্ডু। আমি তো সেই খুশি। এর আগের বার সামিয়া আমাকে গেম খাইয়েছিল তাই, আর এটা নিয়ে আমাকে অনেক খেপিয়েছে। আমি তাই এখন ওকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দৌড়ে উঠতে গেছি, তখনই গ্রামে পা বেজে ঠাস করে সোফার সাথে পায়ের বাড়ি খেলাম। খুব ব্যথা পেয়েছি। আমি বুঝতে পেরেছি হাঁটুর খানিকটা নিচে কেটে গেছে, কিন্তু ওদেরকে মুখে হাসি এনে বললাম ঠিক আছে। রুমে বসে সালোয়ারের খানিকটা উঁচু করে দেখছিলাম কতটুকু কেটেছে। এমন সময় স্যার আসলো হাতে একটি মহলম নিয়ে। স্যারকে দেখে আমি তাড়াতাড়ি সালোয়ার নিচে নামিয়ে নিলাম। স্যার আমার সামনে বসে হঠাৎ আমার সালোয়ার ধরে উপরে ওঠাতে লাগলো। আমি তাড়াতাড়ি বাধা দিয়ে আবার নামিয়ে দিলাম। এবার স্যার রেগে গিয়ে এক টান দিয়ে সালোয়ারের কাটা জায়গা পর্যন্ত উঠিয়ে নিয়ে মহরম লাগিয়ে দিতে লাগলো। আমার খুব অস্বস্তি লাগছে, তাই আমি বারবার হাত দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করছি। এবার স্যার রেগে গিয়ে আমার হাত শক্ত করে চেপে ধরে বলল, কি সমস্যা? আমি ছুলে কি হয় তোমার? এখনো কেন আমার সাথে এমন করছো? এত বছর চালিয়েও আমাকে শান্তি পাওনি যে এখনো এমন দূরে দূরে থাকো? আবার সে একই কথা বলছে যে আমি তাকে জ্বালিয়েছি। আমি এক ছিটকানি দিয়ে তার হাত ছাড়িয়ে জোরে বললাম, আমি আপনাকে জ্বালিয়েছি আর আপনি কি করেছেন? আপনি আমাকে খুব শান্তি দিয়েছেন। আমার কেমন লাগে সেটা আমিই বুঝি। আমার সেই আঘাতে মহলম লাগাতে পারবেন না, যেহেতু এই আঘাতেও লাগানোর প্রয়োজন নেই। বলে আমি হনহন করে সেখান থেকে চলে আসলাম। সন্ধ্যার পর রুমে এসে দেখলাম স্যার এখনো বেডেই বসে আছে আর স্যাড সং শুনছে। আমি ড্রেসিং টেবিলের সামনে বসে চুল আঁচড়াতে লাগলাম। আয়নায় দেখলাম স্যার আমার দিকে হতাশা চোখে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। চোখে মুখে এক ধরনের চাপা কষ্টের ছাপ। গানের কিছু লাইন আমাকে খুব আকৃষ্ট করছে। আমি চুপচাপ শুনতে লাগলাম। ঝাপসা চোখে দেখা যায় তারার মেলা, কখনো বুঝিনি যে সব অভিনয় খেলা। কি করে আমি বোঝাই বলো, কেন জীবন আমার এত আধার কালো? যন্ত্রণা সে তো মন মানে না, সে তো বোঝে না। ভুল বুঝে চলে গেলে জানি আসবে না কাছে আবার। এই গান স্যার শুনছে কেন? এই গান তো আমার শোনা দরকার। স্যার এখনো আমার দিকে অপলকভাবে তাকিয়ে আছে, যেন গানের মাধ্যমে তার মনের কষ্ট সে আমাকে শোনাচ্ছে। আমার চোখে পানি এসে পড়ল। আমি তাকে আড়াল করে লুকিয়ে চোখের পানি মুছলাম, তারপর উঠে চলে গেলাম। রাতে খাওয়া দাওয়ার পর সোফায় বসে ভাবছিলাম, আমার স্যারকে এইভাবে না বললেও হতো। স্যার তো আমাকে ঔষধ লাগাতে এসেছিল। এমন সময় স্যার আমার সামনে
ব্যথার ঔষধ হাতে দাঁড়ালো। আমি তার দিকে তাকিয়ে দেখলাম এখনো মুখটা শুকিয়ে রেখেছে। আমি হাত পেতে ঔষধটা নিতেই জগ থেকে পানি ঢেলে আমার হাতে ধরিয়ে দিল। আমি ঔষধটা খাওয়ার পরেই সে চলে গেল। আমার সবকিছু মিলিয়ে খুব কান্না পেতে লাগলো। সোফার ব্যাক সাইডে হাতের উপর মুখ লুকিয়ে কাঁদতে লাগলাম। কখন ঘুমিয়ে পড়েছি জানি না। সকালে উঠে দেখি আমি স্যারের বুকে শুয়ে আছি বিছানাতেই। তার মানে স্যার আমাকে এখানে নিয়ে এসেছে। স্যারের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে আবারও মন খারাপ হয়ে গেল। আমি উঠে নিচে চলে আসলাম। নাস্তার সময় স্যার বলল সে উপরের রুমেই খাবে। আমি তার প্লেটে নাস্তা দিয়ে আর একটা প্লেট দিয়ে ঢেকে স্যারের সামনে টি টেবিলটায় রাখলাম। তারপর দাঁড়িয়ে রইলাম সেখানে। স্যার ল্যাপটপ পাশে রেখে উপর থেকে প্লেটটা ওঠাতেই ভেসে উঠল দুটি ত্রিভুজ আকৃতি স্যান্ডউইচের মাঝখানে ফাঁকা জায়গায় জ্যাম দিয়ে ইংরেজিতে লেখা সরি। তার পাশে একটি সিদ্ধ ডিম, যেটাকে আমি জ্যাম দিয়ে একটি মুখশ্রী বানিয়েছি মন খারাপের। আর নাক হিসেবে লাগিয়েছি গাজরের একটি স্লাইস, অনেক কিউট লাগছে। তার পাশে দুইটা লেটুস পাতা। স্যার তা দেখে একটু মুচকি হেসে মাথা ঘুরিয়ে আমার দিকে তাকালো। আমি সাথে সাথে শাড়ির আঁচলের কোনা আঙ্গুলে পেঁচাতে পেঁচাতে মাথা নিচু করে ফেললাম। স্যার আমার হাত টেনে তার পাশে বসালো। তারপর খুব নরম করে বলল, তুমি খেয়েছো? আমি মাথা নাড়িয়ে না বললাম। তারপর স্যার তার হাত দিয়ে আমার মুখে একটি স্যান্ডউইচ তুলে খাইয়ে দিতে লাগলো। তারপর খাওয়ার মাঝখানে জিজ্ঞাসা করলো, ব্যথা কমেছে? আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। স্যার আমার হাত ধরে বলল, হ্যাঁ সরি, তুমি এমনিতেই ব্যথা পেয়েছিলে আর আমি তার ভেতরে তোমাকে কথা শোনালাম। তখনই স্বামীয়া এসে জানালো স্যারের সেই কড়া ফুপু এসেছে। আমি স্যারের দিকে তাকালাম আর স্যার আমার দিকে। তারপর দুজনেই একসাথে হেসে দিলাম, কারণ কয়েকদিন আগে স্যার এই মিথ্যে কথা বলেছিল আর আজ তা সত্যি হয়ে গেল। একদিন সকালে সুফর স্যার আর আমি আবার জগিংয়ে গেলাম। দৌড়াতে দৌড়াতে আমি ক্লান্ত। তাছাড়াও আজ একটু বেশি গরম পড়েছে, ঘাম ঝরছে মুখ থেকে। আমি থেমে কোমরে হাত দিয়ে হাঁপাতে লাগলাম। স্যার পাশ থেকে তার রুমাল দিয়ে আমার মুখে ঘাম মুছে দিতে লাগলো। আমি তার দিকে তাকালাম আর সাথে সাথে দুজনেই একটা লাজুক হাসি দিলাম, কারণ আমাদের দুজনেরই সেই মুহূর্তের কথা মনে আসছে যখন আমি একদিন স্যারের ঘাম মুছে দিয়েছিলাম ওড়না দিয়ে। বাসায় এসে ফ্রেশ হয়ে সবাই নাস্তার টেবিলে গেলাম। আমি মাকে সাহায্য করছি। সবাই খেতে বসে পড়েছে। ডাল ভুনা আনা হয়নি, তাই আমি উঠে আবার আনতে গেলাম। কিন্তু আনার সময় ভুলবশত ডালের চামচটি নিচে পড়ে গেল আর খানিকটা ডালও ছিটিয়ে পড়েছে স্যারের ফুপুর পায়ের কাছে। আমি তাড়াতাড়ি মাপ চাইতে নিলাম, কিন্তু তার আগেই ফুপু চেঁচিয়ে উঠল, সামান্য চামচও সামলাতে পারে না, এই মেয়ে সংসার সামলাবে কিভাবে? আমার শাশুড়ি মা তাড়াতাড়ি বলে উঠল, আপা ভুল করে পড়ে গেছে। শ্বশুর শাশুড়ির সামনে ভুল হবে কেন? চামচটা পরে কিভাবে শুনি? বেশি লাই দিয়েছো বলেই এমন ভুল করার সাহস পায়। আমার বাড়ি গিয়ে দেখো ছেলের বউকে কিভাবে টাইট দিতে হয়। আমার হাত পা কাঁপতে লাগলো তার কথা শুনে। এইভাবে কখনো কেউ আমাকে বলেনি। চোখ ভরে উঠেছে পানিতে আর ফুপু বলেই যাচ্ছে, এই মেয়ে পারেটা কি শুনি? সেদিন যে পায়েসের এত গুণগান হলো, সেই পায়েস এই মেয়ে শুভকে দিয়ে রাধিয়েছে। আমাকে তোমাদের কাজের বুয়া বলেছে। ছি ছি শুভ, তোকেও বলি, লজ্জা করে না বউয়ের কাজ করে দিস? পুরুষ মানুষ হয়ে রান্নাঘরে ঢুকিস, আর আমার ছেলেকে দেখো এক গ্লাস পানিও তুলে খেতে হয় না। স্যার চুপচাপ বসে তীক্ষ্ণ চোখে ফুপুর দিকে তাকিয়েছে। এবার ফুপুমার দিকে তাকিয়ে আবার বলতে লাগলো, এত সুন্দর দুধে আলতা গায়ের রং ছেলের জন্য কোথায় থেকে বেশি ফর্সা বউ আনবে তা না, শ্যামলা রঙের মেয়ে নিয়ে এসেছো। তা চেহারা যতই ভালো হোক, গায়ের রং তো ফকফকা হতে হবে। আমার চোখ দিয়ে এবার পানি বেরিয়ে গেল। তখনই স্যার উঠে দাঁড়িয়ে রাগে তার হাতে কাঁচের গ্লাসটা জোরে ফ্লোরে ছুঁড়ে মারল। ভাঙা কাঁচের শব্দে সবাই স্যারের দিকে তাকালো। স্যার রাগটাকে চেপে শক্তভাবে বলল, দেখো ফুপু, আমার হাত থেকে একটা কাচের গ্লাস পরে ভেঙে গেল।
এখন আমাকে এর জন্য কি করবে? কারণ শক্তির হাত থেকে সামান্য একটা চামচ পুড়ে যাওয়ার জন্য তুমি যা করলে তাতে তো আমাকে তোমার ফাঁসিতে ঝুলিয়ে দেওয়ার কথা। কিন্তু আমাকে তুমি কিছু বলবে না কেন? কারণ আমি বাড়ির ছেলে বলে, আর শক্তি বউ বলে ও একটা সামান্য ভুলও করতে পারবে না। কেন আমাকে একটু বোঝাও তো। আর কি জন্য বললে? আমার লজ্জা পাওয়া উচিত। পুরুষ মানুষ হয়ে রান্নাঘরে যায়, স্ত্রীর কাজে সাহায্য করার লজ্জা না। লজ্জা সেসব পুরুষদের পাওয়া উচিত যারা স্ত্রীর কাজে সাহায্য করে না। অ্যাকচুয়ালি তারা পুরুষই না, তারা কাপুরুষ, যেমন তোমার ছেলে। আর আমি বিয়ে করেছি একজন জীবন সঙ্গিনীকে পাওয়ার জন্য, কোনো শোপিজের জন্য না যে তাকে ধবধবা ফকফকা হতে হবে। আমার জন্য আমার স্ত্রী এই পৃথিবীর সব থেকে সুন্দরী নারী, যার জন্য আমি সামান্য সাহায্য করা কি চাইলে সারা জীবন বসেও খেতে পারি। তারপর রেগে গিয়ে হাত মুঠো করে টেবিলে বাড়ি দিয়ে বলল, শক্তিকে আমি বিয়ে করে এই বাড়িতে নিয়ে এসেছি। এই বাড়ি ততটাই ওর যতটা আমার। আমার বইয়ের সম্মান আমার সম্মান, আর শুভ্র আহমেদকে যে অপমান করবে তাকে সে ছেড়ে কথা বলবে না। বলেই চেয়ার হাত দিয়ে ধাক্কা দিয়ে ফেলে হন হন করে অফিসে চলে গেল। ফুপু তো হা হয়ে গেছে, কিছুই মনে হয় বুঝতে পারছে না। স্বামীয়া তার দিকে তাকিয়ে মুখ টিপে টিপে হাসছে। আমার শ্বশুর শাশুড়ির মুখেও গর্বের হাসি, আর আমার চোখ দিয়ে এখনো পানি পড়ছে। তবে এই অশ্রু খুশির। আজ সে আবার আমার মন ছুঁয়ে দিল, সেই প্রথম দিনের মতো। বিকেলে ছাদে দোলনায় বসে স্যারের বলা কথাগুলো ভাবছিলাম। অদ্ভুত এক ভালো লাগা কাজ করছে। স্যারের ফুপু একটু আগে চলে গেছে মুখ ফুলিয়ে। কেউ তাকে আটকানোর চেষ্টা করেনি, তবুও আমি আটকাতে গিয়েছিলাম। ফুপু আমার দিকে তাকিয়ে কিছু না বলেই যেতে থাকে। আর একবার আটকাতে যাব, কিন্তু সামিয়া আমার হাত ধরে আটকে রাখে। স্যার আজ খুব রেগে গিয়েছিল, সকালে নাস্তাটাও করেনি, আর আমি নিশ্চিত দুপুরেও কিচ্ছু খাইনি। স্যারের মাথা ঠান্ডা করার আমার মাথায় একটা আইডিয়া আসলো। স্যার বাসায় আসলো রাত 9টা বাজে। দেখেই বোঝা যাচ্ছে এখনো মেজাজ খারাপ, আর খাবারও খায়নি। সে ফ্রেশ হয়ে বের হতেই আমি তার হাত টেনে তাকে ছাদে নিয়ে আসলাম। স্যার বারবার বলছিল তার ভালো লাগছে না, ছাদে কেন নিয়ে যাচ্ছি, কিন্তু ছাদে এসেই চুপ হয়ে গেল। কারণ আকাশে বিশাল বড় একটা চাঁদ উঠেছে, তার আলোয় সবকিছু খুবই সুন্দর লাগছে। আমি গিয়ে ছাদে সুইমিং পুলে পা ডুবিয়ে বসলাম। তারপর স্যারকেও ইশারা করলাম এসে বসার জন্য। স্যার কোমরে 2 হাত দিয়ে অন্যদিকে তাকিয়ে একটি মুচকি হাসি দিয়ে ঠিক আমার পাশে এসে বসলো পা ডুবিয়ে। চাঁদের বিশাল প্রতিবিম্ব সুইমিং পুলের পানিতে পড়ছে। ঠান্ডা পানিতে আমরা পা ডুবিয়ে বসে আছি। ছাদের খোলা বাতাসে আমার চুলগুলো উঠতে লাগলো। কিছুক্ষণ পর আমি স্যারকে জিজ্ঞাসা করলাম, আজকে আপনি সারাদিন কিচ্ছু খাননি তাই না? আমার কথা শুনে স্যার আবার গম্ভীর হয়ে গিয়ে অন্যদিকে তাকালো, আর আমি স্যারের মুখের সামনে তুলে ধরলাম এক বাটি নুডলস। স্যার বাটির দিকে নজর দিয়ে আবেগী চোখে আমার দিকে তাকালো। আমি চোখ দিয়ে ধরার ইশারা করতে স্যার বাটিটা হাতে নিয়ে খুশিতে আপ্লুত হয়ে গেল। তারপর ডান হাতে বাটিটা ধরে বাম হাত দিয়ে আমার একটি হাত তার কোলে টেনে বলল, জানো সত্যি, তোমার এই লুডুস আমি কত মিস করেছি। সেদিনের পর থেকে আমি আর কারোর হাতে লুডুস খাইনি। লুডুস দেখলেই আমার শুধু তোমার কথা মনে পড়তো। আমি তাকে বললাম, এখন কি শুধু কথাই বলবেন নাকি খাবেনও? স্যার একটা মিষ্টি দিয়ে আমার হাতে বাটি দিয়ে বলল, তুমি খাইয়ে দাও না। আমিও একটা লাজুক হাসি দিয়ে স্যারকে খাইয়ে দিতে লাগলাম, আর স্যার আমার দিকে তাকিয়ে রইল। খাওয়ার মাঝখানে আমি তার মুখের সামনে নুডলস সহ চামচ নিতেই স্যার আমার হাত খপ করে ধরে ঘুরিয়ে আমার মুখে খাইয়ে দিল। এভাবেই চলতে লাগলো আমাদের নুডলস খাওয়া। খাওয়া শেষে আমি বাটিটা সাইডে রাখতে নিলাম, আর স্যার আমার ওড়না দিয়ে মুখ মুছতে লাগলো। আমি ঘুরে অবাক চোখে তাকাতেই আমার দিকে ভুরু নাচিয়ে ইশারা করলো, কি? তারপর মুচকি হেসে অন্যদিকে তাকালো। আমরা অনেকক্ষণ গল্প করলাম। হঠাৎ স্যার আমার কাঁধে মাথা রাখলো। আমি সাথে সাথে কেঁপে উঠলাম। কিছুক্ষণ পর স্যার আমার একটি হাত তার হাতের মুঠিতে নিয়ে বলল, জানো সত্যি, আমার না চাঁদ খুব ভালো লাগে। আগে প্রতিদিন চাঁদ উঠলে আমি একবার না একবার ছাদে এসে দেখতামই। আমি বললাম, এখন প্রতিদিন দেখেন না?
স্যার মাথা তুলে আমার দিকে তাকিয়ে বলল, না, এখন আমার কাছে এর থেকেও সুন্দর চাঁদ আছে, যাকে আমি প্রতিদিন রাতে ঘুমানোর পর মন ভরে দেখি। আমি লজ্জা পেয়ে তার চোখের দিকে তাকাতে আটকে গেলাম। খোলা আকাশের নিচে জ্যোৎস্না রাতে শীতল হাওয়ায় আবারও আমাদের চোখে চোখে যেন কথা হতে লাগলো, কোনো এক অব্যক্ত কথা। একদিন বিকেলে আমার বড় বোনের মেয়ে আসলো। এবার 3 বছরে পড়েছে, অনেক কিউট, কেমন ভাঙা ভাঙা কথা বলে, খালামণি খালামানি করে নাকি পাগল হয়ে যাচ্ছে, তাই ভাইয়া নিয়ে আসছে। কিন্তু এখানে এসে সে খালুর জন্যই বেশি পাগল হয়ে গেছে, খালামণির কথা আর মনে নেই। আর শুভ্র স্যারও একদম যেন মিশে গেছে ওর সাথে খেলায়, এত এত আদর করছে। স্যারও খুব খুশি ওকে পেয়ে। স্যার যে এত বাচ্চা পছন্দ করে তা তো আমি জানতামই না। আমি হলে সোফায় বসে বসে দূর থেকে তাদের খেলা দেখছিলাম। এমন সময় আমার শাশুড়ি মা এসে আমার পাশে বসে শুভ্র স্যারের দিকে দেখিয়ে বলল, এই শুভ্রটা না বাচ্চা দেখলে একেবারে পাগল হয়ে যায়, খুব পছন্দ করে বাচ্চা পোলাপান। বৌমা, এবার আমার শুভ্রকে ওর নিজের একটা বাচ্চা এনে দাও, আমরা এখন নাতি নাতির মুখ দেখি। মায়ের কথা শুনে আমি বেশ লজ্জা পেলাম। স্যারও তখন এখানেই আসছিল। মায়ের শেষের কথাগুলো শুনে আমার সাথে চোখে চোখ পড়তেই সেও লজ্জা পেয়ে আর আগালো না, চলে গেল। স্যার সেদিনের পর থেকে কয়েকদিন পর পর বায়না ধরে আমার হাতে নুডলস খাওয়ার। যখন তখন বলবে, সুপ্তি নুডলস বানিয়ে নিয়ে এসো না প্লিজ। আমার আর কি করার, আমাকেও বানিয়ে আনতে হয়। কিন্তু এখন অ্যাডভান্স যোগ হয়েছে, আমাকে খাইয়েও দিতে হয়। স্যার আমাকে একটি কমলার খোসা ছাড়িয়ে দিতে বলে বিছানায় হেলান দিয়ে ফোন টিপছিল। আমার একটু দুষ্টুমি করতে মন চাইল। আমি চুপি চুপি তার চোখের সামনে একটি কমলা ধরে রস ছিটিয়ে দিলাম। স্যার ধরফড়িয়ে বসে পড়ে, হাত দিয়ে চোখ কচলাতে লাগলো। আর আমি হাসতে হাসতে পালানোর জন্য এক পা বাড়াতেই পিছন থেকে হাতে একটা হ্যাঁচকা টান অনুভব করে গিয়ে পড়লাম স্যারের উপর। আমি ওঠার চেষ্টা করছি, কিন্তু স্যারও শয়তানি হাসি দিয়ে আমাকে হাত দিয়ে শক্ত করে আঁকড়ে ধরে, ঘুরে তার নিচে আমাকে ফেলে। আমার হাত বিছানার সাথে চেপে ধরল। আমি ছোটার জন্য আপ্রাণ চেষ্টা করছি, আর স্যার আমাকে দেখে যাচ্ছে এক দৃষ্টিতে। আর আমি বলছি, আর করব না, এই কানে ধরছি, প্লিজ ছাড়ুন। আমি ভর্তা হয়ে গেলাম। না, আমার কোনো কথা মনে হয় তার কানে ঢুকছে না। কি রে বাবা, চোখ খুলেই ঘুমিয়ে গেল না তো? স্যার এবার আস্তে আস্তে তার মুখ আমার খোলা চুলের কাছে এনে ঘ্রাণ নিতে লাগলো। আমার বুকের ভিতর যেন কেউ হাতুড়ি দিয়ে পেটাচ্ছে, ধক ধক করেই যাচ্ছে। কি করে যে নিজেকে ছোটাই। হাত এখন কিছুটা আলগা হয়ে গেছে। সেই সুযোগে আমিও হাত ছাড়িয়ে হেসে হেসে স্যারকে সুড়সুড়ি দিতে লাগলাম। স্যার আমার উপর থেকে সরে যেতেই খিলখিলিয়ে হেসে উঠে দিলাম দৌড়। কিন্তু দরজা পর্যন্ত যেতেই স্যার আবার আমার হাত ধরে ফেললো পিছন থেকে, এক টান দিয়ে আমাকে তার বুকে এনে ফেললো, আর পিছনে তার 2 হাত দিয়ে আমাকে শক্ত করে আঁকড়ে ধরলো। আমি আমার হাত দিয়ে তার বুকে ধাক্কা দিয়ে তাকে সামনে সরানোর চেষ্টা করছি। তাতে শুধু একটা জিনিসই হলো, আমি হয়রান হলাম, আর কিছুই না। হয়রান হয়ে মুখ ফুলিয়ে নিচে তাকিয়ে রইলাম। স্যার একটা বাঁকা হাসি দিয়ে বলল, শক্তি কাটানো হয়ে গেছে। স্যার তার হাতের এক আঙ্গুল দিয়ে আমার কপাল থেকে শুরু করে আলতো ছুঁয়ে নিচে যেতে লাগলো। আমি ফট করে বলে উঠলাম, মা আপনি? স্যার সাথে সাথে আমাকে ছেড়ে পিছনে তাকালো, কিন্তু দেখলো কেউ নেই। আমি তাকে জিব্বা দিয়ে মুখ ভেঁচকি দিয়ে এক দৌড় দিয়ে হাওয়া হয়ে গেলাম। আর স্যার কোমরে হাত দিয়ে হাসতে লাগলো।